আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। হাসিনার রায়ের পর ভারতের সংযত প্রতিক্রিয়া, ফেরাতে অনীহা দিল্লির। দণ্ডপ্রাপ্ত হাসিনা কামালকে আবারও ফেরত চাইল ঢাকা। আপিলের সুযোগ নেই হাসিনা কামালের, বললেন হাসিনার আইনজীবী। শেখ হাসিনা ও কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ। রাজধানীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরে এবারও আগ্রহ প্রকাশ করেনি ভারত। সোমবার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমন ইঙ্গিত পাওয়া যায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের বিচার ব্যবস্থার রায়ে তাদের বিবেচনায় রয়েছে এবং দেশটির জনগণের সর্বোত্তম স্বার্থ রক্ষায় তারা অঙ্গীকারাবদ্ধ। ভারতে আশ্রয় গ্রহণকারী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বাংলাদেশের তরফ থেকে তাদের প্রত্যর্পণের দাবির বিষয়ে কোনো সরাসরি জবাব ছিল না ওই বিবৃতিতে। সেখানে বলা হয়, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ। ওই বিবৃতিতে বলা হয়, আমরা সর্বদা এই লক্ষ্যে সকল অংশীদারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করব। এদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ভিন্ন এক বক্তব্যে বলেছেন, শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টি ভারত নিশ্চিত করবে। ভারতের দিক থেকে সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে হস্তান্তর করার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এই অবস্থায় দুদেশের কূটনৈতিক সম্পর্ক আবারও ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা রয়েছে। গত বছর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দিল্লি ঢাকার সম্পর্কে এমনিতেই যথেষ্ট টানাপোড়েন চলছে। ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির সাউথ এশিয়া স্টাডিজের অধ্যাপক শ্রী রাধা দত্ত আল জাজিরাকে বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আদালতের রায় প্রত্যাশিত ছিল, কিন্তু ভারত সাবেক প্রধানমন্ত্রীকে হস্তান্তর করবে না। ক্ষমতা যতই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়, বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আজ বাংলাদেশের আদালত এমন এক স্পষ্টতার সঙ্গে রায় দিয়েছে যা দেশ জুড়ে এবং দেশের সীমানা পেরিয়ে প্রতিধ্বনিত হচ্ছে। এই দণ্ড ও সাজা একটি মৌলিক নীতি পুনর্ব্যক্ত করেছে। ক্ষমতা যাই হোক না কেন, কারো অবস্থান আইনের ঊর্ধ্বে নয়। এই রায় জুলাই আগস্ট 2024-এর গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের জন্য এবং সেসব পরিবার এখন তাদের প্রিয়জনের শোক বয়ে বেড়াচ্ছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ। সোমবার রাতে এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, বছরের পর বছর ধরে নিপীড়নের দ্বারা ধ্বংস হয়ে যাওয়া গণতান্ত্রিক ভিত্তি পুনর্নির্মাণের মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। তরুণ এবং শিশুদের বিরুদ্ধে তাদের অপরাধ ছিল প্রাণঘাতী শক্তি প্রয়োগের আদেশ, যাদের একমাত্র অস্ত্র ছিল তাদের কণ্ঠস্বর। আমাদের আইন এবং সরকার ও নাগরিকদের মধ্যে মৌলিক বন্ধন উভয়ই লঙ্ঘন করেছে। এসব কাজ বাংলাদেশের মানুষের মৌলিক মূল্যবোধ, মর্যাদা, স্থিতিশীলতা ও ন্যায়ের প্রতি অঙ্গীকারকে গভীরভাবে আঘাত করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা শামিল। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন অনতি বিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। এই দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে। এর আগেও কয়েক দফায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছিল বাংলাদেশ। এজন্য চিঠিও পাঠানো হয়েছিল। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কয়েকবার জানিয়েছিলেন, তাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছিল বাংলাদেশ, তবে ভারতের কাছ থেকে কোনো ইতিবাচক জবাব পাওয়া যায়নি। এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, তারা শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবার লিখবেন। ভারত যদি এই গণহত্যাকারীদের আশ্রয় দেয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে শত্রুতা ও নিন্দনীয় আচরণ। শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় একথা বলেন আইন উপদেষ্টা।
শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের আপিল করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তার রাষ্ট্রপক্ষের নিযুক্ত আইনজীবী আমির হোসেন। তিনি বলেন, রায়ে তিনি কষ্ট পেয়েছেন এবং ব্যথিত হয়েছেন। রায় ভিন্ন রকম কিছু হতে পারত। রায়ের বিরুদ্ধে আপিল করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই আইনজীবী জানান, শেখ হাসিনা আত্মসমর্পণ না করা কিংবা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আপিল করার তার কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, আদালত রায়ে বলেছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের যত সম্পত্তি বাংলাদেশে আছে তা বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং তা দিয়ে রাষ্ট্র সকল শহীদ ও আহতদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনা মানবাধিকার বিরোধী অপরাধের 5 অভিযোগের রায় ঘোষণার পর সাংবাদিকদের একথা বলেন চিফ প্রসিকিউটর। রায়ে আদালত বলেছে, শেখ হাসিনার বিরুদ্ধে 3টি অভিযোগ প্রমাণিত হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাবেক আইজিপি মামুন এই মামলার একমাত্র গ্রেপ্তারকৃত আসামি। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই রায় ঘোষণা করে। এই ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। রায় ঘোষণার সময় আদালতে আইনজীবীরা ছাড়াও জুলাই আগস্টে নিহতদের কয়েকজনের পরিবার উপস্থিত ছিলেন। রাজধানীর মিরপুরের পল্লবী থানা যুব দলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্যা 6:45টার দিকে মিরপুর 12 নম্বরের সি ব্লক মোড়ে তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়া হয়। স্থানীয়দের ভাষ্য, কিবরিয়াকে অন্তত 5 রাউন্ড গুলি করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান। তিনি বলেন, আমাদের কাছে বিএনপি নেতাকে গুলি করার খবর এসেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা কি নিয়ে এই গুলির ঘটনা ঘটিয়েছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা পুরো বিষয়টি নিয়ে কাজ করছি, বিস্তারিত পরে জানানো হবে। দর্শক, আমাদের আজকের টপ নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।